আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এনইউ স্টাডি হাবের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হক 40তম বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত রয়েছি। সো আজকে আমার সাথে যারা রয়েছেন, আজকে মূলত আমরা অনার্স তৃতীয় বর্ষের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং একটা সাবজেক্ট, যেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আপনাদের সাথে ডিসকাশন করব। সো আমরা এখানে মূলত আমার ছোট একটা পরিচয় দেয়া আছে। আপনি ইতিমধ্যে আপনাদেরকে আমার নাম এবং হচ্ছে আমি কোথায় কর্মরত রয়েছি আমি বলেছি। সো আমরা সবাই জানি যে সিভিপি এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা পড়াশোনা করে আসছি মোটামুটি। সিভিপির ফুল মিনিং হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস, যেটা হচ্ছে আমাদের 4 নম্বর চ্যাপ্টার। আমাদের আমাদের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অন্যতম একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস। তো এই চ্যাপ্টারটা মূলত আমরা কি পড়ব? আসলে আমাদের অ্যাকাউন্টিংয়ের মেইন উদ্দেশ্যটাই থাকে হচ্ছে দিন শেষে বা বছর শেষে আমাদের একটা প্রফিট রিয়ালাইজ করা। অর্থাৎ আমাদের যে আমরা যদি উৎপাদন বাড়াই বা আমাদের যদি প্রোডাকশন বাড়াই, তাহলে আমাদের প্রফিটটা কত হচ্ছে বা কি পরিমাণে বাড়ছে, এই যে পুরো অ্যানালিসিসটা, সেইটাই মূলত এই কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস বা সিভিপি অ্যানালিসিসের মাধ্যমে করা হয়। তো এই চ্যাপ্টারটা যদি আমরা বিগিনিং বা শুরু করতে যাই, তো শুরু করার আগে মূলত আমাদের কিছু বিষয়ের কনসেপ্ট একটু ক্লিয়ার হতে হয়। তো সেই বিষয়গুলো কেমন, যেমন এখানে আছে যে ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্টটা মূলত আসলে কি? ফিক্সড হচ্ছে যে আপনার উৎপাদন বাড়ার সাথে সাথে যদি কোনো ব্যয়ের পরিবর্তন না হয়। যেমন আমরা যদি বলি যে মানে আমরা একটা ধরেন মার্কার উৎপাদন করতেছি। তো একটা মার্কার উৎপাদন করতে গেলে বা ধরেন 10টা মার্কার উৎপাদন করতেছি, সে ফর এক্সাম্পল, তো 10টা মার্কার উৎপাদন করতে গেলে ধরেন আমাদের একটা রুমের প্রয়োজন। সেই যে রুমের রেন্টটা, সেটা কিন্তু একটা ফিক্সড কস্ট। কারণ 10টার পরিবর্তে যদি আমরা জাস্ট 15টা মার্কার উৎপাদন করি, আমাদের কিন্তু রুমের কস্টটা খুব বেশি, নতুন করে রুম যে রেন্ট নিতে হবে এমনটা বিষয়টা দাঁড়ায় না। তার মানে হচ্ছে আমাদের উৎপাদনের ভলিউম পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ কস্ট দ্যাট রিমেইন কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কনস্ট্যান্ট বিষয়টা খুব ইম্পর্টেন্ট, রিগার্ডলেস অফ দ্য ভলিউম অফ দ্য প্রোডাকশন। মেইন হচ্ছে আপনি যদি উৎপাদনের সংখ্যা বাড়ান, তারপরও হচ্ছে আপনার কি কস্টের কোনো ইফেক্ট নাই, কস্ট অথবা বাড়বে বা কমবে না। সো এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি ভেরিয়েবল কস্ট সম্পর্কে জানেন। ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে উৎপাদনের ভলিউম, মানে হচ্ছে আপনি যদি 5টা মার্কার উৎপাদন করতে চান, সেক্ষেত্রে যে কস্ট, আপনার 10টা উৎপাদন করতে গেলে যে আপনার ম্যাটেরিয়াল কস্ট, মজুরি এবং হচ্ছে অন্যান্য যে কস্টগুলো, সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো যে ব্যয়গুলো পরিবর্তন হয়ে যায় আপনার সংখ্যা পরিবর্তনের, উৎপাদনের সংখ্যা পরিবর্তনের সাথে সাথে, সেই ব্যয়গুলোকে বলা হয় মূলত ভ্যারিয়েবল কস্ট। তো এখানে আমরা যদি ডেফিনেশনটা একটু দেখি, cost that changes in direct proportions to the ভলিউম প্রডিউসড, মানে হচ্ছে আপনার যে প্রডিউস করতেছেন, যে ভলিউম প্রডিউস করতেছেন, সেটার সাথে সাথে যদি পরিবর্তন হয়, সেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তো সেলস পার ইউনিট এবং সেলস ভলিউম, এই বিষয়টা আপনার এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে খুব খুব ইম্পর্টেন্ট, যে সেলস প্রাইস কি এবং সেলস ভলিউম কি, এবং আমাদের সর্বশেষ যে সেলস প্রাইস বা বিক্রয় মূল্যটা আসলে কি। সো আমরা একটু যদি নোটে যাই, সেক্ষেত্রে নোটে গেলে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে। সো আমরা একটু দেখি। আমরা বিষয়টা কিন্তু জানি, ধরেন 5টা মার্কার যদি আমরা উৎপাদন করি, 5টা মার্কার আমাদের উৎপাদন, এইটা হচ্ছে কি আমাদের ইউনিট, এবং 5টা মার্কারের প্রত্যেকটা মার্কারের প্রাইস যদি থাকে 100 টাকা, তো এইটা হচ্ছে আমাদের পার ইউনিট প্রাইস, পার ইউনিট প্রাইস। তো এই যে 5 এবং এই যে 100, এইটা হচ্ছে ফার্স্টে আপনারা ক্লিয়ার হতে হবে যে 5টা কি, 5টা হচ্ছে নাম্বার, মানে আপনি কতটা উৎপাদন করতেছেন। আর এই যে 100, এই 100টা মূলত কি, 100টা মূলত হচ্ছে আপনার প্রত্যেকটা ইউনিটের প্রাইস কত। ঠিক আছে,
তো আমরা দুইটা জিনিস অর্থাৎ একটা ইউনিটের দাম যদি হচ্ছে 100 টাকা হয় তাহলে 5টা ইউনিটের দাম হবে কত? 500 টাকা। তো এইটা হচ্ছে কি টোটাল সেলস প্রাইস। তো আমাদের এই চ্যাপ্টারের পুরো বিষয়গুলো, পুরো অঙ্কগুলো করতে গেলে এই তিনটা বিষয়ের সাথে কিন্তু কোনোভাবে মানে মিক্সড করা যাবে না। একটা হচ্ছে পার ইউনিটের মূল্য, সেলসের মূল্য। একটা হচ্ছে নাম্বার, অর্থাৎ কতটা ইউনিট, কতটা মার্কার আমরা বিক্রি করছি, আর আমরা 5টা ইউনিট বিক্রি করে টোটাল কত টাকা পাচ্ছি। তিনটা পুরোপুরি আলাদা জিনিস, ঠিক আছে? সো এরপরে যদি আমরা আবার একটু আমাদের স্লাইডে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাহলে আমরা মূলত সেলস প্রাইস পার ইউনিট যেটা আমরা 100 ধরলাম, এবং সেলস ভলিউম যেটা হচ্ছে আমাদের 500 বের হলো, এইটা সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে সেলস প্রাইস হচ্ছে আমাদের 100 এবং হচ্ছে 500, যেটা আমরা নোটে ক্লিয়ার হয়েছি ইতিমধ্যে। সো এরপরের ইস্যুগুলো যদি আমরা একটু খেয়াল করি, কন্ট্রিবিউশনস মার্জিন জিনিসটা কি? তো কন্ট্রিবিউশনস মার্জিনের আমরা অনেকে যখন এইচএসসিতে পড়াশোনা করেছি বা এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমরা কিন্তু ইকুয়েশনটা মোটামুটি মনে রেখেছি যে আসলে কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের হয়। আসলে কন্ট্রিবিউশন মার্জিনটা জিনিসটা কি? আমাদের মূলত সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল পার ইউনিট, এটা হচ্ছে কি পার ইউনিট, তো এই পার ইউনিট জিনিসটা মনে রাখতে হবে এবং হচ্ছে বিষয়টার সাথে কোনোভাবে এলোমেলো করা যাবে। পার ইউনিট সেলস প্রাইস মাইনাস পার ইউনিট ভেরিয়েবল কস্ট, এই দুইটা যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের কি বের হয়ে যায়? কন্ট্রিবিউশনস মার্জিন বা সিএম। ওকে, কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম। আসলে জিনিসটা কি বোঝায় এটা আমাদের একটু জানতে হবে। জিনিসটা বোঝায় হচ্ছে যে পার ইউনিট সেলস বাড়ার সাথে সাথে আমাদের প্রফিটে কতটুকু ইফেক্ট পড়ে। আমরা একটু ডেফিনেশনটা দেখি। দ্য কোর অফ সিভিপি অ্যানালিসিস ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন। এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে সিভিপি অ্যানালিসিসের মেইন বিষয়টাই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। দিস রিপ্রেজেন্ট দ্য অ্যামাউন্ট অফ মানি অ্যাভেলেবল টু কাভার ফিক্সড কস্ট অ্যান্ড জেনারেট প্রফিট আফটার ভ্যারিয়েবল কস্ট হ্যাভ বিন পেইড। সো এখানে ইংলিশের সংজ্ঞাটা যদি আমরা একটু বাংলায় রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে ওই বিষয়টা যেটা হচ্ছে আপনার সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দেওয়ার পরে আপনার কতটুকু টাকা অবশিষ্ট থাকে আপনার ফিক্সড কস্টটাকে এবং প্রফিটকে রিয়েলাইজ করার জন্য। তার মানে এই কন্ট্রিবিউশন মার্জিনের পরে আপনার হচ্ছে ফিক্সড কস্টটাকে বাদ দিতে হবে এবং হচ্ছে তাহলে আমরা কি পেয়ে যাব? নেট প্রফিট পেয়ে যাব। এটার আরেকটা মিনিং আছে, এটার আরেকটা মিনিং হচ্ছে সেলস বাড়ার সাথে সাথে আপনার কন্ট্রিবিউশন মার্জিনের প্রভাবটা কি সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তো আমাদের মেইন অঙ্কগুলো করতে গেলে অবশ্যই প্রথমে আমাদেরকে মানে একটু মাথায় ঢুকাতে হবে যে আমাদের হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন নামে একটা বিষয় রয়েছে, সেই কন্ট্রিবিউশন মার্জিনটাকে আমাদের, আর এই কন্ট্রিবিউশন মার্জিনের দুইটা বিষয় আমরা একটু, পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, আর একটা বিষয় হচ্ছে মনে রাখবো যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সিএমআর। ঠিক আছে, সিএমআর। ওকে, তো এরপরের স্লাইডের আমরা একটু যদি যাই, এরপরে কন্ট্রিবিউশন মার্জিনের পরে আমাদের হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি অ্যানালিসিস যেটাকে বলা হয়। তো ব্রেক ইভেনটা আপনারা আমাদের মূলত একটা চিত্রের মাধ্যমে যদি আমরা পুরো এই যে সিভিপি অ্যানালিসিস বিষয়টা একটু দেখি তাহলে আমাদের খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, আমাদের এই সিভিপি অ্যানালিসিসের মূল উদ্দেশ্যটাই হচ্ছে কি? মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা আসলে কতটুকু প্রফিট রিয়েলাইজ করতেছি, কতটুকু। সো আমরা নোটে যাই, একটু নোটে যদি যাই সেক্ষেত্রে আমাদের কাছে আরো ইজি হবে। কন্ট্রিবিউশন মার্জিনের এই সিভিপি
অ্যানালিসিসের ক্ষেত্রে তিনটা বিষয় আমাদের একটু জানা দরকার। একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, আর একটা হচ্ছে মার্জিন অফ সেফটি। ওকে, মার্জিন অফ সেফটি। তো ওই কন্ট্রিবিউশন মার্জিনের আবার দুইটা জিনিস আমি বলে আসলাম, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, যেটা আমরা বের করি কি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ওকে, এরপরে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কোনো কিছু রেশিও যখনই আমরা বের করতে যাব, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোনো কিছু রেশিও যদি আমরা বের করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটা, অর্থাৎ ধরেন আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করব, তার মানে কন্ট্রিবিউশন মার্জিনটাকে আমাদেরকে উপরে রাখতে হবে আর নিচে দিতে হবে সব সময় সেলস। ওকে, সব সময় সেলস। দেন আমরা যদি ব্রেক ইভেনের ক্ষেত্রেও হচ্ছে ব্রেক ইভেনের সূত্রটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। এখন এই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রটা কিভাবে আসলো এটার জন্য আমরা আবার একটু স্লাইডে যাই। তাহলে দেখেন এখানে একটা চিত্র রয়েছে, তো এই চিত্রটা আসলে কি রিপ্রেজেন্ট করে দেখেন। এই যে ব্রেক ইভেন পয়েন্ট, এই যে এখানে হচ্ছে আপনার ব্রেক ইভেন পয়েন্ট শো করতেছে, যে ব্রেক ইভেন পয়েন্ট। আর ব্রেক ইভেন পয়েন্টের ডেফিনেশনটা যদি আমরা আরেকবার একটু দেখে আসি যে ব্রেক ইভেন পয়েন্টের ডেফিনেশনটা কি, তাহলে দেখেন ব্রেক ইভেন পয়েন্ট বলতে বোঝাচ্ছে ব্রেক ইভেন ইজ দ্য লেভেল অফ সেলস হোয়ার টোটাল রেভিনিউ ইকুয়ালস টোটাল কস্ট। মানে হচ্ছে আপনার মেইন কথা হচ্ছে এখানে কি হবে, এখানে হচ্ছে আপনার রেভিনিউটা জিরো হবে, ঠিক আছে, রেভিনিউটা জিরো হবে। ব্রেক ইভেনের ক্ষেত্রে সব সময় হচ্ছে আপনার প্রফিটও হবে না এবং হচ্ছে লসও হবে না, প্লাস লসও হবে না, মানে আপনার লাভ লস সমান থাকবে সহজ কথায় বলতে। তো এখানে দেখেন একটা দেয়া আছে, আপনার ইকুয়েশনটা দেয়া আছে যে ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে আসলো, যে টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। তো এইটা আমরা একটু আবার হচ্ছে যাই, পরে নেক্সট স্লাইডে যাই, তাহলে আমাদের ওই চিত্রটার ওখানে যাই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। দেখেন বিষয়টা একটু, এখানে দেখেন আমরা যখন একটা প্রোডাকশনে যাই, আমাদের দুই ধরনের কস্ট থাকে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তো আমরা ডেফিনেশনে পড়ে আসছি ভ্যারিয়েবল কস্টটার বৈশিষ্ট্য কি, সেলস ভলিউম পরিবর্তনের সাথে সাথে আপনার কস্টটাকেও কি পরিবর্তন হয়ে যাবে। আর ফিক্সড কস্ট কি, ফিক্সড, এটায় কোনো পরিবর্তন হবে না। তো আমরা এই টোটাল বিষয়টাকে যদি একটু চিত্রে উপস্থাপন করি, তাহলে দেখেন কেমনটা দাঁড়ায়। আপনার এই যে ভার্টিক্যাল যে লাইনটা রয়েছে, এটা হচ্ছে একটা রেভিনিউ লাইন, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ইউনিট সোল্ড, অর্থাৎ আপনি যত ইউনিট বিক্রি করবেন, এই দেখেন যত ইউনিট বিক্রি বাড়াবেন আপনার প্রফিট অর্থাৎ রেভিনিউ বা ইনকামটাও কিন্তু ততটাই বাড়বে। তো আমরা একটু দেখি, তো আমরা এই যে প্রোডাক্ট ধরেন একটা মার্কার যদি আপনার বিক্রি করি, ধরেন এখানে এসে একটা মার্কার আমরা বিক্রি করতেছি, তো এই মার্কারটা বিক্রি করার ফলে আমরা ধরেন 10 টাকা পেলাম। এই 10 টাকার মধ্যে কি কি আছে, একটা মার্কার আমরা কত 10 টাকায় বিক্রি করলাম, ঠিক আছে। এই 10 টাকার মধ্যে আসলে কি কি আছে, তে আপনার সকল কস্টকে কভার করতে হবে। কারণ আমরা কি জানি দেখেন সেলস সমান টোটাল কস্ট প্লাস হচ্ছে প্রফিট। এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে আপনার সেলসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে টোটাল কস্ট থাকে এবং হচ্ছে প্রফিট থাকে। আমরা জানি বিক্রয়ের উদ্দেশ্য কি, আমাদের প্রফিট করা। তো প্রফিট কখন হয়, যখন আমরা হচ্ছে টোটাল খরচটাকে কাভার করতে পারি। খরচ কাভার করার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের প্রফিট। তো আমাদের এই এক্সপেন্সের যে লাইনটা সেটা এখানে দেখানো হচ্ছে, দেখেন এইটুকু হচ্ছে আমরা ধরতেছি যে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট যদি আমরা একটা বিক্রি নাও করি তাহলেও কিন্তু আমাদের এই কস্টটা থাকবে। এই যে আমাদের হচ্ছে বিক্রয়ের যে সেলসের যে লাইনটা, এই সেলসের লাইনটা আস্তে 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 আমাদের বেড়ে যাবে, সেলসের লাইনটা কি হবে, বাড়বে। আর
এই ফিক্সড কস্টের পরে গিয়ে আমাদের আরেকটা কস্ট শুরু হয়, সেটা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। ওকে, আমাদের সেলসের বিষয়টা কিন্তু জিরো থেকেই শুরু হয়। আর কস্টের বিষয়টা দেখেন, পার্থক্যটা খেয়াল করেন, কস্ট এবং সেলসের মধ্যে বেসিক পার্থক্য খেয়াল করেন। সেলস আমার জিরো থেকেই শুরু হচ্ছে, কস্ট কিন্তু জিরো থেকে শুরু হচ্ছে না। কস্ট কিন্তু আপনার ওই ফিক্সড কস্টটাকে আপনি যদি বিক্রি করেন তাও আপনার দিতে হবে, আর বিক্রি না করলেও তাও কিন্তু দিতে হবে। তার মানে আপনার কস্টটা শুরু হচ্ছে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ভেরিয়েবল কস্ট। আপনি লাইন দুইটা একটু খেয়াল করেন, এইটা হচ্ছে আমার সেলস লাইন আর এটা হচ্ছে ফিক্সড কস্টের লাইন। তারপরে হচ্ছে আমাদের এই ফিক্সড কস্টের পরে গিয়ে হচ্ছে আমাদের কি শুরু হচ্ছে, ভেরিয়েবল কস্টের লাইন। ঠিক আছে, তো আমাদের এই যে লাইনগুলো সম্পর্কে ক্লিয়ার যদি হয়ে থাকি, যে একটা হচ্ছে আমাদের সেলসের যে লাইনটা, তারপর হচ্ছে ফিক্সড কস্টের লাইন, তারপরে ফিক্সড কস্টের পরে গিয়ে আমাদের কি হচ্ছে, ভেরিয়েবল কস্টের লাইন শুরু হচ্ছে। আমরা ব্রেক ইভেনের সংজ্ঞায় কিন্তু পড়েছি যে পজিশনে আমাদের সকল কস্ট কাভার হয়ে যায়। তো আমাদের সেলসটা শুরু হচ্ছে ধরেন এখান থেকে, এই যে এখান থেকে সেলসটা শুরু হচ্ছে। আমাদের পেনটা যদি একটু চেঞ্জ করি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন আমাদের এই সেলসটা শুরু হচ্ছে কিন্তু এখান থেকে, এই যে এখান থেকে উঠতেছে সেলসটা, আস্তে 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 করে উঠে গেছে। আর এই যে পয়েন্টটা, এখানে আরেকটা কালার যদি আমি একটু দেই, দেখেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি দেখেন, আমার ফিক্সড কস্টও কাভার হচ্ছে, আমার ভেরিয়েবল কস্টের যে লাইনটা ছিল সেটাও কাভার হচ্ছে। তো দুইটা কস্টই কাভার হচ্ছে, আর এই পজিশনে এসে কি আমার হচ্ছে প্রফিটটাকে জিরো হচ্ছে। এই কারণে এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালিসিস। ঠিক আছে, বা ব্রেক ইভেন। তো আমাদের এই ব্রেক ইভেনটা মূলত দুইভাবে বের করতে হয়। আমি আবার একটু নোটে গেলে বিষয়টা আবার একটু দেখেন, আমাদের এই চ্যাপ্টারটা পড়তে গেলে মেইন সমস্যাই হয়ে যায় যে আসলে অনেকগুলো সূত্র আমাদের পড়তে হয়। তো আমাদের হচ্ছে প্রত্যেকটা বিষয়ের আপনার কন্ট্রিবিউশন মার্জিন বলেন, ব্রেক ইভেন বলেন, তিনটা চারটা জিনিস আমাদের শিখতে হয়। কন্ট্রিবিউশন মার্জিন যেটা সম্পর্কে আমি বললাম, ব্রেক ইভেন পয়েন্ট, দেন হচ্ছে মার্জিন অফ সেফটি। তো ব্রেক ইভেনের ক্ষেত্রেও আমাদের তিনটা সূত্র মনে রাখতে হয়। একটা হচ্ছে যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন, আর এটাকে টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে দুই ভাগে, প্রত্যেকটা জিনিসের ইউনিট এবং হচ্ছে টাকা দুইটাই বের করতে হয়। প্রত্যেকটা, যেমন মার্জিন অফ সেফটিও কি আপনাকে টাকা এবং হচ্ছে ইউনিটে বের করতে হবে। তো আপনার ফিক্সড কস্ট যেটা দেয়া থাকে তো থাকেই, তারপর হচ্ছে আমরা যদি টাকায় বের করতে যাই, টাকায় হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আরেকটা ভাবে বের করা যায় যে ব্রেক ইভেন ইউনিটে আমরা প্রথমে ব্রেক ইভেন বের করব ইনটু হচ্ছে পার ইউনিট সেলস পার ইউনিট। আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু এই ইয়াগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমাদের এখানে বেসিক উদ্দেশ্য ছিল যে আসলে সূত্রগুলো কি হতে পারে বা ইকুয়েশনগুলো কি হতে পারে, যে আমাদের ইকুয়েশন শিখতে হবে কন্ট্রিবিউশন মার্জিন, ব্রেক ইভেন পয়েন্ট এবং হচ্ছে মার্জিন অফ সেফটি। তো আমরা একটা ম্যাথ একটু দেখি, তাহলে আমাদের কাছে এই জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আবার একটু স্লাইডে যাই। তো স্লাইডে যদি এখানে দেখেন, এখানে একটা ম্যাথ রয়েছে, আমি মূলত এটা আপনাদের প্রিভিয়াস কোশ্চেন থেকে নিয়ে এসেছি। তো এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর আসে। ঠিক আছে, তো আমি একটা একটা বিষয়ে পড়বো, আর প্রথমে আমরা কোশ্চেনগুলো দেখি যে আসলে কোশ্চেনগুলো কেমন আসে। তো কোশ্চেনগুলোর দিকে যদি একটু খেয়াল করি, দেখেন আমাদের প্রথমে আসে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি আমাদের বের করতে হয়, প্রথমে আমাদের কি বের করতে হবে, কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হবে। তো আমরা একটু সুন্দর করে নোটে অঙ্কটা একটু দেখবো যে পুরো অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। তো নোটে যাই আবার একটু, নোটে গেলে কন্ট্রিবিউশন আমাদের কি প্রথম কোশ্চেনটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। ওকে, তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর সূত্র কি, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই হচ্ছে সেলস। ওকে, তো কন্ট্রিবিউশন মার্জিনের আমরা সূত্র জানি কি, সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর নিচে হচ্ছে সেলস পার ইউনিট। ওকে,
তো এখানে আমরা কোশ্চেনটা আবার একটু খেয়াল করি, এটা কোশ্চেনটা যদি খেয়াল করি, কোশ্চেন একটু সরি, এই দেখেন আমাদের এখানে সেলস কত আছে, সেলস হচ্ছে দেখেন এখানে পার ইউনিট সেলস আছে হচ্ছে 60, ঠিক আছে, পার ইউনিট সেলস কত আছে এখানে মূলত 60 হচ্ছে পার ইউনিট সেলস আছে। আর ভেরিয়েবল কস্ট কত আছে, ভেরিয়েবল কস্ট হচ্ছে পার ইউনিট 24। তো এখানেই আমরা নোটে না গিয়ে এখানেই লিখে দিই, তাহলে আমাদের টাইমটা একটু সেভ হবে। সো আমরা এখানেই পুরোটা করি। তো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর সূত্র হচ্ছে 60 মাইনাস হচ্ছে 24 ডিভাইডেড বাই পার ইউনিট সেলস, পার ইউনিট সেলস কত 60। সো আমরা রেশিওটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় 60 মাইনাস হচ্ছে 24 মানে 36 ডিভাইডেড বাই 60, তার মানে কত হচ্ছে আমাদের রেশিওটা হচ্ছে 0.6। ওকে, আমাদের রেশিওটা কি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে 0.6 দাঁড়াচ্ছে। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস সোল্ড। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে, যে ব্রেক ইভেন পয়েন্টের তাহলে আমাদের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে কি ফিক্সড কস্ট মাইনাস ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। তো আমাদের ফিক্সড কস্টটা এখানে কত দেয়া আছে, আমাদের ফিক্সড কস্টটা দেয়া আছে 4,32,000 টাকা। আর হচ্ছে আমাদের যে কন্ট্রিবিউশন মার্জিন কত 36 কিভাবে হলো 60 মাইনাস হচ্ছে 24। তো আমাদের যদি ক্যালকুলেশন হয় তাহলে কত দাঁড়ায় 4,32,000 ডিভাইডেড বাই হচ্ছে 36, তার মানে হচ্ছে 12,000 ইউনিট। এটা মনে রাখতে হবে, আমরা এটা কি বের করলাম 12,000 ইউনিট। মানে হচ্ছে আমরা যদি 12,000 ইউনিট বিক্রি করি তাহলে আমাদের প্রতিষ্ঠানের লাভও হবে না, লস হবে না, আমাদের প্রফিটটা কত থাকবে 0 থাকবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখানে আমাদের আরেকটা বের করতে হচ্ছে টাকা। আমি বলেছি প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের বের করতে হবে ইউনিটে এবং হচ্ছে টাকায়। সূত্রগুলো যদি মানে আমরা সাম আপ করি তাহলে ব্রেক ইভেন আমাদের ইউনিটে বের করতে হবে, ব্রেক ইভেন আমাদের টাকায় বের করতে হবে। তো ইউনিটের বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি যে ইউনিট থেকে আমরা কিভাবে টাকায় নিয়ে আসতে পারবো, প্রত্যেকটা বিষয় মনে রাখবেন ইউনিটকে পার ইউনিট সেলস প্রাইস দিয়ে গুণ করলে সেটা টাকা হয়ে যায়। তো আমাদের পার ইউনিট সেলস প্রাইস কত 60, তো 60কে যদি আমরা 12,000 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখেন, আমাদের 12,000 ইন্টু হচ্ছে 60, তার মানে কত 7,20,000 টাকা। এই 7,20,000 টাকা হচ্ছে কি আমাদের ব্রেক ইভেন সেলস ইন টাকা, আর ইউনিটে কত 12,000। ঠিক আছে, আমরা যদি 12,000 ইউনিট বিক্রি করি আমাদের প্রফিট হবে না, লস হবে না। আর হচ্ছে 7,20,000 টাকা যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভ হবে না, লসও হবে না। এরপরে হচ্ছে কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন টাকা। তো মার্জিন অফ সেফটির এই বিষয়টা একটু পড়ার আগে আমরা একটু আগে কনসেপ্টে যাই, আবার একটু প্রিভিয়াস স্লাইডগুলোতে যদি আমরা যাই, এখানে একটা স্লাইড আমরা একটু দেখলেই হবে যে দ্য মার্জিন অফ সেফটি মেজার্স দ্য cautions a business has before it begins to incur a loss. It is the difference between actual, আচ্ছা আপনার ইংলিশে এত কিছু পড়লে অনেক সময় বোঝাটা কঠিন হয়ে যায়। আমরা আবার চিত্রে যাই। মার্জিন অফ সেফটি বিষয়টা কি বোঝাচ্ছে, সেফটি বা মানে আমাদের সেফটি কখন এনশিওর হয়, যখন আমাদের পুরো লসগুলো কাভার হয়ে যায় তারপরেও যদি আপনারা বিক্রি করি। এখানে খেয়াল করেন এই যে আমরা যখন এই যে ব্রেক ইভেন পয়েন্টটা যে বের করলাম, এখানে আমাদের 12,000 ইউনিট বিক্রি যখন হলো তখন আমাদের প্রফিট হলো না। তো আমরা যদি এখানে 13,000 ইউনিট বিক্রি করি তাহলে কি হবে, এই যে দেখেন তো 13,000 ইউনিট যদি বিক্রি করি, এই যে পুরো আমি কালারটা আবার একটু চেঞ্জ করে আপনাদের দেখাই, পুরো দেখেন এটা কিন্তু আমাদের কাভার হয়ে যাচ্ছে, কি সকল কস্টটা কিন্তু কাভার হয়ে যাচ্ছে। আমরা যদি 13,000 ইউনিট বিক্রি করি
12,000 ইউনিট বিক্রি করলে আমাদের কস্ট সব কাভার হয়ে যায়। আর 13,000 ইউনিট যদি বিক্রি করি সেক্ষেত্রে কি আমাদের লাভও হয়, প্রতিষ্ঠানের লাভও হয়। এই যে কস্ট কাভার করার পরে যে যে এরিয়াটা থাকতেছে, যে এরিয়াটা আমরা মার্ক করলাম সেটাকে বলা হয় কি মার্জিন অফ সেফটি। কারণ আমরা সেফটিকা এক্সিস্ট করছি, ঠিক আছে? আমরা কোথায় এক্সিস্ট করতেছি? সেফে এক্সিস্ট করতেছি, আমাদের প্রফিট হচ্ছে। আশা করি বুঝতে পারছি। ব্রেক ইভেনের উপরে গেলে সেটাই হচ্ছে কি মার্জিন অফ সেফটি। তার মানে আমরা মার্জিন অফ সেফটির যখন ইকুয়েশন বা সূত্রটা পড়তে যাব সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়ায় বলেন তো? সম্পর্ক কার কার থাকবে? সেলসের সাথে সম্পর্ক থাকবে ব্রেক ইভেন পয়েন্টে, কারণ এই জায়গাটায় কে কে আছে? শুধুমাত্র সেলস আছে আর ব্রেক ইভেন পয়েন্ট আছে। সো আমরা মার্জিন অফ সেফটি সূত্রেতে যদি যাই, দেখেন এখানে দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল সেলস এবং হচ্ছে অ্যাকচুয়াল সেলস আর হচ্ছে ব্রেক ইভেন সেলস, মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট এবং হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেনের যে সেলসটা এবং হচ্ছে অ্যাকচুয়াল সেলস, এই দুটো আমি চিত্র দিয়ে বুঝালাম যে আসলে সূত্রটা কি হওয়া উচিত। ব্রেক ইভেনের উপরে গেলেই সেটাই তো আমাদের মার্জিন অফ সেফটি। তার মানে ওখানে এক্সিস্ট করে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাকচুয়াল সেলস আর একটা হচ্ছে ব্রেক ইভেন সেলস। ওকে, তো আমরা এখন আবার ইয়াতে যাই, ম্যাথটাতে যাই। ম্যাথটাতে গিয়ে আমরা একটু ম্যাথের এখানে দেখাচ্ছে যে মার্জিন অফ সেফটি ইন টাকা। তো মার্জিন অফ সেফটি আমরা একটু বের করি। মার্জিন অফ সেফটি যদি বের করতে যাই সেক্ষেত্রে আমরা প্রথমে একটু সূত্রটা লিখি। মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি সমান আমরা কি পড়ে আসলাম? মার্জিন অফ সেফটি সমান পড়ে আসলাম অ্যাকচুয়াল সেল মাইনাস ব্রেক ইভেন সেলস। তো আমাদের অ্যাকচুয়াল সেলসটা কি? অ্যাকচুয়াল সেলসটা হচ্ছে, দেখেন এখানে আমাদের অ্যাকচুয়াল সেলস হচ্ছে 9,000। খেয়াল করেন, আমরা একটু কোশ্চেনে যাই। এখানে দেখেন কোম্পানি মার্জিন অফ সেফটিস ইন টাকা অ্যান্ড পার্সেন্টেজ। তো এখানে যদি আমরা ইয়াটা বের করতে যাই যে সেলসটা কত, আমাদের অ্যাকচুয়াল সেলস হচ্ছে 9 লাখ টাকা। এটা কিন্তু আমাদের ভলিউম দেয়া আছে, ইউনিটে দেয়া নাই, ঠিক আছে? তো আমরা মার্জিন অফ সেফটি বের করতে গেলে সূত্রটা কি জানি যে 9 লাখ মাইনাস হচ্ছে 7,20,000। এটা কোন জায়গা থেকে আসলো? এইটা তো আমাদের ব্রেক ইভেন সেলস ইন টাকা। তার মানে দুইটা মাইনাস করলে কি হয়, যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। তো কত হয় আমরা একটু দেখি। 9 লাখ মাইনাস হচ্ছে 7,20,000, তার মানে হচ্ছে 1,80,000 হচ্ছে কি আমাদের মার্জিন অফ সেফটি ইন টাকা। আর ইউনিটে যদি আমরা বের করতে যাই যে মার্জিন অফ সেফটির ইউনিটটা কি, এই যে আমি প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে কি ভলিউম, ঠিক আছে, টাকায়। এবার যদি আমরা ইউনিটে বের করতে যাই, দেখেন ইউনিটে বের করতে গেলে আমাদেরকে প্রথমে সেলস ইউনিটটা বের করে নিতে হবে। তো সেলস ইউনিটটা আমরা কিভাবে বের করবো বলেন তো? টোটাল সেলস কত টাকা? 9 লাখ টাকা। আর পার ইউনিট সেলস কত? দুইটা দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা সেলস ইউনিটটা বের হয়ে যাবে। তাহলে কত হয়? 15,000 ইউনিট হচ্ছে আমরা সেলস করতেছি, ঠিক আছে? আর আমাদের ব্রেক ইভেন কত ছিল? 12,000। তার মানে 3,000 ইউনিট হচ্ছে কি আমাদের 3,000 ইউনিট হচ্ছে মার্জিন অফ সেফটি। আর টাকায় যদি সেটা বলি 1,80,000 টাকা। দেখেন এইটাকে আবার আমরা টাকায় নিয়ে যেতে পারবো, পার ইউনিট সেলস দিয়ে গুণ করলেই সেটা আবার 1,80,000 টাকা হয়ে যায়। সো বিষয়গুলো কিন্তু মানে ইজি। ওকে, জাস্ট আপনি সূত্রের বেসিকগুলো যদি জানেন তাহলে আপনার জন্য খুবই বেশি সহজ হয়ে যায়, ঠিক আছে? আপনার টাকা বের করেন বা ইউনিটে বের করেন, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে মোটামুটি ইজি হয়ে যায়। সো আজকে আমরা মূলত এই পর্যন্তই, মানে হচ্ছে আমরা 3টা কোশ্চেন একটু সলভ করে দেখালাম। আর নেক্সট কোনো ক্লাসে আপনাদের সাথে আরও যে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ডিসকাশন করব এবং হচ্ছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়ানো হবে। সেখানে নিশ্চয়ই আমরা প্রথমে ব্রেক ইভেন নিয়ে ডিটেলস ডিসকাশন করা হবে যে ব্রেক ইভেন কী, এবং ছোট ছোট অঙ্ক করে তারপর হচ্ছে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেন হচ্ছে আমরা মেইন অঙ্কে যাব। যেহেতু আপনাদের এখানে জাস্ট একটা
শর্ট লেকচার ছিল যাতে করে আপনাদের কি পড়ানো হবে সে বিষয়টা সম্পর্কে মোটামুটি ধারণা দেয়া পসিবল হয়। তো এটাই মূলত চেষ্টা করা হয়েছে। তো যারা হচ্ছে অনার্সের ৩য় বর্ষের শিক্ষার্থী রয়েছে সবাইকে খুব আমার পক্ষ থেকে স্বাগত থাকলো এনইউ স্টাডি হাব স্টাডি হাবে জয়েন করার জন্য। আশা করি ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো একটা সার্ভিস আমাদের এনইউ স্টাডি হাবের পক্ষ থেকে দেয়া সম্ভব হবে এবং হচ্ছে আপনাদের সফলতা আমরা অংশীদার হব। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।